ওকে, তো এখন আমরা পড়ব আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এটা তোমাদের আগের সিলেবাসে ছিল, তোমাদের এই সিলেবাসে এই কবিতাটা বাদ দেওয়া হয়েছে। খুব গুরুত্বপূর্ণ একটা কবিতা, খুব সুন্দর একটা কবিতা, এবং এটা আসার মানে চান্স খুব বেশি। ঠিক আছে, এটা একটু গুরুত্ব সহকারে তোমরা পড়বা। তো দেখো, আমরা বেশ সহজ একটা কবিতা। I wandered lonely as a cloud. Wandered, ওয়ান্ডার শব্দের অর্থ হচ্ছে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করা। এখানে একদিন কবি একটি পাহাড় উপত্যকা টাইপের একটা জায়গাতে উদ্দেশ্যহীনভাবে, কোনো কারণ নয়, হুদাই সে ঘুরে বেড়াচ্ছিল। ঠিক আছে, এবং ঘুরে বেড়াতে বেড়াতে সে এক ঝাঁক ড্যাফোডিল ফ্লাওয়ার দেখে, এবং এই দেখার পর তার মনের কি অনুভূতিগুলো হলো এখানে এই কবিতাতে সেগুলো বর্ণনা করা হবে। ঠিক আছে, তো দেখো, আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাস এ ক্লাউড, আমি উদ্দেশ্যহীন একটা মেঘের মতো, মেঘ যেরকম এখান থেকে ওইখানে দৌড়ায় বেড়ায়, সেরকম আমি উদ্দেশ্যহীন একটা মেঘের মতো এখান থেকে ওইখানে জাস্ট দৌড়ায় বেড়াচ্ছিলাম, উইদাউট এনি ফিক্সড ডিরেকশন। আমার কোনো মানে গন্তব্য ছিল না, হলো হয় না এরকম যে আমাদের কোনো কাজ নাই, এখানে ওখানে হেঁটে বেড়াচ্ছে, এখানে ওখানে যাচ্ছি আর কি, উদ্দেশ্যহীনভাবে। ওয়ান্ডার্ড মানে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করা। দ্যাট ফ্লোটস অন হাই ওভার ভেইলস অ্যান্ড হিলস, এবং ওই মেঘটা, একটা মেঘ যেমন কি করে যে বিভিন্ন পাহাড়, বিভিন্ন ভ্যালি, বিভিন্ন হিল, এগুলোর উপরে যেরকম ভেসে বেড়ায়, ফ্লোট মানে ভেসে বেড়ানো, মুভিং জেন্টলি, সেরকম আমি এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছিলাম। হোয়েন অল অ্যাট ওয়ান্স, সাডেনলি, অল অ্যাট ওয়ান্স মানে সাডেনলি, আই স এ ক্রাউড, আমি একটি ভিড় দেখতে পেলাম। আমি একটি ভিড় দেখতে পেলাম। কেমন ভিড় সেটা? এ হোস্ট অফ গোল্ডেন ড্যাফোডিলস, আমি সাডেনলি, আমি যখন এখানে ওখানে ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে আমি একটা ওয়ান্ডারফুল একটা দৃশ্য দেখলাম। আমি গোল্ডেন কালারের ড্যাফোডিল, এক ঝাঁক গোল্ডেন কালারের ড্যাফোডিল দেখতে পাই। ক্রাউড মানে হচ্ছে ভিড়, এখানে পার্সনিফিকেশন ব্যবহার করা হয়েছে। সে বলছে আমি এক ঝাঁক ড্যাফোডিল ফ্লাওয়ারের একটি ভিড় দেখতে পেলাম ওইখানে। বিসাইড দ্য লেক, লেকের পাশে। বিনিথ দ্য ট্রি, বিনিথ শব্দের অর্থ আন্ডার। জিনিসটা ভিজুয়ালাইজ করার চেষ্টা করো তোমরা। সে একটা লেক আছে, লেকের ছাইরে এবং গাছের নিচে এক ঝাঁক অনেকগুলা সে ড্যাফোডিল ওইখানে দেখতে পেল। ফ্লাটারিং, এবং ওইখানে বাতাস বইছিল, বুঝছো, বাতাস বইতেছিল, এবং ফ্লাটারিং মানে আস্তে আস্তে দুলছিল, অ্যান্ড ড্যান্সিং ইন দ্য ব্রিজ, এবং এই মৃদুমন্দ বাতাসে ওই ড্যাফোডিল ফ্লাওয়ারগুলো আস্তে আস্তে দুলছিল। ওকে, সো এটা হচ্ছে প্রথম স্ট্যান্জা। আশা করি বুঝতে পেরেছি। প্রথম স্ট্যান্জা কি আমরা বুঝতে পারলাম? কারো কি কোনো ডাউট আছে? বলো দেখি। ওকে, কারো কোনো ডাউট নেই। দেন আমরা সেকেন্ড স্ট্যান্জাতে আসি। কন্টিনিউয়াসলি, কন্টিনিউয়াসলি অ্যাজ দ্য স্টার্স দ্যাট শাইন অ্যান্ড টুইঙ্কেল অন দ্য মিল্কি ওয়ে, এই ফুলগুলো কেমনভাবে দুলছিল, ওটা কেমনভাবে নাচতেছিল। কন্টিনিউয়াসলি, যেরকম আকাশে মিল্কি ওয়ে গ্যালাক্সিতে যেরকম তারাগুলো সবসময় টিম টিম করে জ্বলে, টুইঙ্কেল যেমন হয়, ঠিক সেরকম ওই ফুলগুলো তোমার দুলছিল। দে স্ট্রেসড ইন নেভার এন্ডিং লাইন, এবং তারা দাঁড়ায় ছিল, এই ফুলগুলো দাঁড়ায় ছিল মানে ফুলগুলো ফুটেছিল তোমার, স্ট্রেস মানে এক লাইনে দাঁড়ায় ছিল, এবং নেভার এন্ডিং লাইন, তার কাছে মনে হচ্ছে এখানে একটা এক্সাজারেশন ব্যবহার করা হয়েছে, হাইপারবোল ব্যবহার করা হয়েছে। সে বলছে যে এত পরিমাণ ফুল ওইখানে ধরেছিল যেন মনে হচ্ছে ওই লাইনগুলো আর শেষই হচ্ছে না, এত পরিমাণ ফুল ওইখানে ছিল। অ্যালং দ্য মার্জিন অফ দ্য বে, মার্জিন অফ দ্য বে মানে ওই যে যেই লেকটা আছে, ওই মাটির লেকের সাইডে যে তীর বরাবর, ওই তীর বরাবর এত পরিমাণ ফুল ফুটে আছে যেন মনে হচ্ছে এই লাইনটা কখনো আর শেষই হবে না। দেন সে বলে 10,000 স আই অ্যাট এ গ্লান্স, এবং এক নজরে তার কাছে মনে হচ্ছে, এটাও একটা হাইপারবোল, সে বলছে যেন এক নজরে আমি 10,000 ফুল দেখে ফেলেছি। টোসিং, টোসিং মানে হচ্ছে তোমার কোনো একটা কিছু যখন ডানে বামে যখন মাথা দুলাই, ডানে বামে উপরে নিচে যখন মাথা দুলাই, তখন তাকে বলা হয় টোসিং। তো সে বলছে টোসিং দ্যার হেডস ইন স্প্রিটলি ড্যান্স, এবং ওই ফুলগুলো এতটা আনন্দিত যেন মনে হচ্ছে ফুলগুলো প্রচণ্ড পরিমাণ আনন্দে আছে, এবং ওই আনন্দে ওই ফুলগুলা মাথায় এদিক ওদিক দোলাচ্ছিল। ঠিক আছে, ওকে, এখন আমরা আসি তৃতীয় স্ট্যান্ডায়। তৃতীয় স্ট্যান্ডাতে এখন সে বলছে দ্য ওয়েভস বিসাইড দেম ড্যান্সড, এবং তার সাইডে যে পানির যে স্রোতগুলা বয়ে যাচ্ছে লেকে,
ওইটাও মনে হচ্ছে ড্যান্স করছে, অথবা বাতাস যেগুলো আছে সেগুলোও মনে হয় ড্যান্স করছে, বাট দে আউটডিড দ্য স্পার্কলিং ওয়েভস ইন গ্লি। কিন্তু ওই ফুলগুলা যে দুলছিল, তাদের সাইডে যে নদীর স্রোত ওইটাও দুলছে, বাতাসও দুলছে, সবগুলাই ড্যান্স করছে, কিন্তু তাদের যে ড্যান্স আউটডিড, আউটডিড মানে ওই যে যে বাতাসের যেই ড্যান্স অথবা নদীর স্রোতের যেই ড্যান্স, পানির যেই বহমান যে সৌন্দর্য, এই সৌন্দর্যগুলোকে তারা পিছে ছাড়াই দিচ্ছে। মানে এই ড্যাফোডিল ফ্লাওয়ারের যে নাচ, এটা তাদের চেয়ে অনেক সুন্দর, স্পার্কলিং মানে ব্রাইনিং, তোমার শাইনিং ব্রাইটলি, ওয়েভস ইন গ্লি মানে এই এই নাচগুলা, এই দোল যে ফুল তোমার মৃদুমন্দ বাতাসে এই ফুলগুলো যখন দুলছে, তোমরা ইমেজিন করার চেষ্টা করো যে এক জায়গায় অনেকগুলা ফুল আছে এবং ওইখানে একটা বাতাস দিল এবং প্রত্যেকটা ফুল দুলে উঠলো, তো কত সুন্দর দেখতে লাগবে। এখানে তার কাছে মনে হচ্ছে ওয়েভস ইন গ্লি, প্রচণ্ড পরিমাণ আনন্দ এখানে। এবং বাকি সব সৌন্দর্য এর কাছে ফিকে হয়ে যাচ্ছে। দেন এ পয়েট এ পয়েট কুড নট বাট বি গে। এই গে মানে কিন্তু খুশি হওয়া, আনন্দ, হ্যাপি। তো এখানে সে বলছে একজন কবি এই দৃশ্যটা দেখে সে আনন্দিত না হয়ে থাকতে পারবে না, এত সুন্দর দৃশ্য। আসলেই তো একদম হলুদাভ বর্ণের এত প্রচুর ফুল ফুটে আছে এবং বাতাস সবগুলো দুলছে, খুব সুন্দর একটা দৃশ্য না। ইন সাসে জোক্যান্ড কোম্পানি, এবং এই এই আনন্দটা, এই পরিবেশটা তার কাছে মনে হচ্ছে জোক্যান্ড, চিয়ারফুল একটা গ্রুপ। আই গেইস্ট অ্যান্ড গেইস্ট but a little thought what wealth the show what wealth the show to me had brought। এবং আমি এই যে জোকান কোম্পানি, এই যে প্রচণ্ড পরিমাণ সুন্দর যে দৃশ্যটা, এটা আমি দেখলাম এবং তারপরে আমি যেন তাকেই আছি, আমি চোখ সরাতে পারছি না। আই গেইস্ট, আমি অনেক সময় ধরে, আই লুক দেয়ার ফর এ লট অফ টাইম, আই গেইস্ট অ্যান্ড গেইস্ট, কিন্তু আমার মাথায় তখন একটা চিন্তা আসে নাই, বাট লিটল থট, এবং আমার মাথায় তখন আমি এটা চিন্তাই করতে পারিনি যে আমি কি সম্পদ আমার সাথে নিয়ে আসছি। আমি আমার সাথে করে, আমি যে ওইখানে গিয়েছিলাম, আমি আমার যে ব্যাগ আছে, আমার যে মনের ব্যাগ, ওই মনের ব্যাগে করে আমার যে থলেটা আছে, ওই থলেটাতে করে আমি কি সম্পত্তি আমি নিয়ে আসছি ওইটা আমি বুঝতে পারি নাই। এখন কি সম্পত্তি আমি নিয়ে আসছি দেখো, লাস্ট স্ট্যান্ডায়, ফর ওফেন হোয়েন অন মাই কাউচ আই লাই ইন ভ্যাকেন্ট অর ইন পেনসিভ মুড। একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে যখন আমাদের মন খারাপ থাকবে তখন প্রকৃতি কিন্তু আমাদেরকে প্রকৃতির সুন্দর দৃশ্যগুলো আমাদের ওই কষ্টগুলোকে হিল করে ফেলতে পারে। এজন্য কবি বলছে যখন হোয়েনেভার আই উইল বি ইন এ ভ্যাকেন্ট মুড, এমটি মাইন্ডেড অর পেন্সিভ মুড, হ্যাঁ, অথবা থট, এক কথায় আমি যখন কোনো একটা তোমার আমার যখন মুড অফ থাকবে, এক কথায় যখন আমার মুড অফ থাকবে এবং যখন আমি আমার কাউচে বসে থাকবো, কাউচে যখন শুয়ে থাকবো, দে ফ্ল্যাশ আপন দ্যাট ইনওয়ার্ড আই। আমি তো ওইখান থেকে চলে আসছি, কিন্তু ওই স্মৃতিগুলো ব্যাগে ভর্তি করে ওই স্মৃতিগুলো আমি নিয়ে চলে আসছি, এবং যখন আমি হোয়েনেভার আই উইল বি ইন এ পেন্সিভ মুড অর আই উইল বি ইন এ ভ্যাকেন্ট মুড, অন দ্যাট টাইম, হ্যাঁ, ইন দ্যাট টাইম দ্যাট সিনারি, দ্য বিউটিফুল সিনারি অফ ড্যাফোডিল ফ্লাওয়ার্স উইল বি ফ্ল্যাশড আপন মাই ইনওয়ার্ড আই। আমার মনের চোখের কাছে ওই দৃশ্যটা আবার ফ্ল্যাশ হবে, আবার চলে আসবে ওইটা, ঠিক আছে। হুইচ ইজ এ ব্লিস অফ সলিটিউড। ওই যে আমি যে একাকিত্বতে যখন থাকবো, আমি যখন একটু খারাপ মুডে থাকবো, আমার মধ্যে যখন কষ্ট কাজ করবে, তখন ওই দৃশ্যটা, ওই মনের মধ্যে যে দৃশ্যটা আমি নিয়ে আসবো, ওই ফুলের ফুল দুলছে, এসে হ্যান ত্যান, এগুলো আমাকে প্রচুর পরিমাণ ব্লিস দিবে। ব্লিস শব্দের অর্থ গ্রেট হ্যাপিনেস। অ্যান্ড দেন মাই হার্ট উইথ প্লেজার ফিলস, এবং তখন আমার মন কি হবে, তখন আমার মন আনন্দে ভরে যাবে। অ্যান্ড ড্যান্স উইথ দ্য ড্যাফোডিলস, এবং তারপরে আমি কি করব, আমি ওই যে ড্যাফোডিল ফ্লাওয়ারটার যে নাচ ছিল মৃদুমন্দ বাতাসের সাথে, আমি ড্যাফোডিল ফ্লাওয়ারের সাথে আবার নাচতে শুরু করব। ওকে, বুঝতে পেরেছো? বলো দেখি। খুব সুন্দর এবং খুব সহজ একটা কবিতা, খুব সুন্দর। বলো, কারো কোনো সমস্যা থাকলে বলো আমাকে। না দাদা, বুঝতে পারছি, ভালো লাগছে কবিতাটা। হ্যাঁ, কবিতাটা সুন্দর। যে যখন আমরা তোমার প্রকৃতি থেকে কোনো আনন্দ, প্রকৃতির কোনো সুন্দর একটা দৃশ্য আমরা যখন দেখব, ওটা কিন্তু আমাদের মধ্যে হারায় যাবে না, ওটা আমাদের স্মৃতিতে থাকবে। এবং যখন হোয়েনেভার উইল বি ইন এ পেন্সিভ মুড, উইল বি ইন এ মেলানকোলিক মুড, দ্যাট বিউটিফুল সিনারি উইল বি ফ্ল্যাশড অন আওয়ার আইস। আমাদের চোখে ওই সুন্দর দৃশ্যটা আবার ফ্ল্যাশ হবে এবং আস্তে আস্তে আমরা ওই কষ্ট থেকে,
ওই পেন্সিভ মুড, ওই বোরিং মুড যেটা আমাদের থাকবে ওইটা থেকে আমরা রিকভার করতে পারবো। ওকে, তো হোপফুলি আশা করছি যে আমরা এই কবিতাটা সবাই বুঝতে পেরেছি। হ্যাঁ, এখন আমরা আসি সামারাইজ দ্য পোয়েম, এই কবিতার সামারি। দেখো, আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড ইজ এ ফেমাস পোয়েম, famous nature poem by William Wordsworth. The poem describes how the poet suddenly sees a large number of daffodil. এগুলো আমি জাস্ট রিডিং পড়ে যাচ্ছি। হ্যাঁ, এগুলো সবগুলো তোমরা এমনিতেই বুঝতে পারবা। দেখো, the poem describes how the poet suddenly sees a large number of daffodils beside a lake. At the beginning, the poet is walking alone and feels lonely. সে একা একা হাঁটছিল, সে লোনলি ফিল হচ্ছিল। হি কম্পেয়ার্স হিমসেলফ টু এ ক্লাউড ফ্লোটিং ওভার ভ্যালিস অ্যান্ড হিলস। সাডেনলি এ সিস এ লার্জ গ্রুপ অফ ড্যাফোডিল মুভিং অ্যান্ড ড্যান্সিং ইন দ্য ব্রিজ। দেয়ার বিউটি অ্যাট্রাক্টস হিজ অ্যাটেনশন অ্যান্ড ফিলস হিম উইথ হ্যাপিনেস। একাকি হাঁটছিল, হুট করে সে লেকের সাইডে একটা ড্যাফোডিল ফ্লাওয়ার একটা গ্রুপ দেখতে পেল এবং ওই আনন্দের মধ্যে নিজেকে সে হারায় ফেললো। ঠিক আছে, দ্য পয়েট কম্পেয়ার্স দ্য ড্যাফোডিল টু দ্য স্টার্স অফ মিল্কি ওয়ে বিকজ দে সিম এন্ডলেস। মিল্কি ওয়েতে যে স্টার আছে তারা সবসময় মিটমিট করছে, এদের যেরকম কোনো শেষ নাই, তার কাছে মনে হচ্ছে ড্যাফোডিল ফ্লাওয়ারগুলো এরকম, তার কোনো শেষ নাই। হি সেজ দ্যাট দেয়ার আর থাউজেন্ডস অফ ফ্লাওয়ার্স ড্যান্সিং বিসাইড দ্য লেক। তাদের কাছে মনে হচ্ছে যে লেকের সাইডে হাজার হাজার ফুল ওইখানে ফুটে আছে। দ্য ওয়েভস অফ দ্য লেকস আর অলসো মুভিং হ্যাপিলি বাট দ্য ড্যাফোডিলস অ্যাপিয়ার ইভেন মোর জয়ফুল দেন দ্য ওয়েভস। ওকে, at first the poet doesn't understand how valuable this beautiful experience will become. Later, when he is alone and thoughtful, the memory of daffodils appears on his in his inward eye. This memory fills his heart with pleasure. Thus the poem shows that nature can give lasting happiness and emotional comfort to human beings. Okay, তো আশা করছি এটার সামারি আমরা বুঝতে পেরেছি। দেন অথর্স পজিশন এবং টোন। তাহলে এই কবিতায় অথরের পজিশন কি? অথরের পজিশন হচ্ছে সাবজেক্টিভ, সে তার নিজস্ব দুঃখ, নিজস্ব তোমার ফিলিংসগুলা, নিজস্ব দৃষ্টিভঙ্গি এখানে সে বলেছে, কাজে এটা হচ্ছে সাবজেক্টিভ। দেন এখানে টোন কি? এখানে টোন হচ্ছে শুরুর দিকে লোনলি অ্যান্ড কোয়াইট টোন। দেন তারপরে when he sees daffodils the tone becomes joyful, lively, admiring and enthusiastic. তার মধ্যে একটা প্রাঞ্চল একটা ভাব, এনথুজিয়াস্টিক একটা তোমার আনন্দঘন একটা মুহূর্ত তার মধ্যে চলে আসে। একটা জয়ফুল, একটা স্পিরিটফুল এক্সপিরিয়েন্স তার মধ্যে আসে। হ্যাঁ, ওয়ার্ডস সাচ এস ফ্লাটারিং, ড্যান্সিং, স্পিরিটলি, গ্লি, গে অ্যান্ড জোক অ্যান্ড ক্রিয়েট এ চিয়ারফুল অ্যাটমসফিয়ার। হ্যাঁ, in the final stanza the tone becomes peaceful, reflective and emotional. ঠিক আছে, তাহলে thus the poem moves from loneliness, joy, reflection and inner happiness. ওকে ওকে, দেন এরপর আমরা আসি যে এই কবিতার মধ্যে কি কি হাইপারবোল ব্যবহার করা হয়েছে। আইডেন্টিফাই দ্য হাইপারবোলস ইউজড ইন দিস পোয়েম। তোমাদেরকে হাইপারবোল পড়াইছিলাম। হাইপারবোল কি জিনিস? হাইপারবোল হচ্ছে, মনে করো যে হচ্ছে তোমাদের মধ্যে কেউ একজন বাড়িতে বসে আছো। হ্যাঁ, বাড়িতে বসে আছো, এখন মা তোমাকে ডাক দিছে, একবার দুইবার ডাকছে যে এই কোথায় আছিস, আয় আমার কাছে আয়, খেতে দিছি আয়। তো এখন দেখা যাচ্ছে যে মনে করো হচ্ছে সিনথির মা সিনথিকে ডাক দিছে যে এই সিনথি আয়, খাওয়া দাওয়া করে যা। দুইবার ডাকছে, এই সিনথি আসো। তিনবার ডাকছে, সিনথি আসো। এখন সিনথি শোনে নাই। তারপরে মা একদম ঝাঁটা নিয়ে সিনথির কাছে চলে গেল, গিয়ে এখন বলছে তোকে 1000 বার ডাকি তুই শুনতে পাস না, আজকে তোকে বাড়ি থেকে বের করে দেবো। এখন মা কি আসলে 1000 বার ডাকছে? যদি 1000 বার ডাকে তাহলে কি আর বাড়িতে আর জায়গা হতো না। কিন্তু এই যে দেখো, তাহলে হাইপারবোল কেন ইউজ করা হয়? হাইপারবোল ব্যবহার করা হয় এক্সাজারেট করার জন্য, কোনো একটা জিনিসকে এমফ্যাসিস দেওয়ার জন্য, কোনো একটা ধারণা, কোনো একটা ফিলিং, কোনো একটা কোয়ালিটি, কোনো একটা সিচুয়েশন। এই যে মা যে তোমার হচ্ছে 3-4 বার ডাকছে, ডাকার পর মায়ের মাথা গরম হয়ে গেছে, এখন এইটাকে মা এখন এমফ্যাসিস দেওয়ার চেষ্টা করছে, এটাকে জোর দেওয়ার চেষ্টা করছে, এটাকে আরও গুরুত্ব দেওয়ার চেষ্টা করছে যে আমি তোকে 1000 বার ডাকছি, তুই আমার কথা শুনিস নাই। এটাকে বলা হয় হচ্ছে হাইপারবোল। দেখো, হাইপারবোল ইজ এ ফিগার অফ স্পিচ ইন হুইচ এ পোয়েট অর রাইটার ইউজেস ডেলিবারেট এক্সাজারেশন, অত্যুক্তি করে এখানে, টু এমফাসাইজ অ্যান আইডিয়া, কোনো একটা আইডিয়াকে এমফাসাইজ করার জন্য। এমফাসাইজ মানে কি বললাম কেবলই? বলো, এমফাসাইজের অর্থ কি? জোর দেওয়া। জোর দেওয়া। গুড।
কোনো একটা বিষয়ে গুরুত্বারোপ করা, জোর দেওয়া। এখানে কোনো একটা আইডিয়ার প্রতি জোর দিচ্ছে, কোনো একটা ফিলিংয়ের প্রতি জোর দিচ্ছে, কোনো একটা কোয়ালিটির প্রতি জোর দিচ্ছে, কোনো একটা সিচুয়েশনের প্রতি জোর দেওয়ার জন্য হাইপারবোল ব্যবহার করা হয়। দ্য স্টেটমেন্ট ইজ নট মেন্ট টু বি আন্ডারস্টুড লিটারালি, ইট মেক্স অ্যান আইডিয়া মোর পাওয়ারফুল, ভিভিড অ্যান্ড ইমপ্রেসিভ। এটা কোনো একটা ধারণাকে যে তুমি লিটারালি তুমি যে মানে মেনে নিবা তা কিন্তু নয়। আসলে কি আমাদের কবি এখানে 1000টা ফুল দেখে ফেলছিল? নয়, এটা সম্ভব নয়। তোমার মা কি তোমাকে আসলেই 100 বার ডাকছে? না, সম্ভব নয়। কিন্তু ওই ধারণাটাকে বোঝার জন্য এটাকে ব্যবহার করা হয়। ঠিক আছে, দেখো, ইন আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইউজেস হাইপারবোল মেইনলি টু এমফাসাইজ দ্য লার্জ নাম্বার অ্যান্ড এক্সট্রাঅর্ডিনারি বিউটি অফ ড্যাফোডিলস। এখানে যে প্রচুর পরিমাণ যে ড্যাফোডিল ধরেছিল এখানে, এবং এটার যে এক্সট্রাঅর্ডিনারি বিউটি, এটাকে এক্সপ্রেস করার জন্য সাধারণত হাইপারবোল ব্যবহার করা হয়ে থাকে। দ্য ক্লিয়ারেস্ট এক্সাম্পল ইজ 10,000 স আই অ্যাট এ গ্লান্স। সে বলছে যে আমি এক নজর বুলাইছি এবং আমি প্রায় 10,000 ফুল ওইখানে দেখে ফেলেছি। ইজ ইট রিয়ালি পসিবল? নো। সো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ এক্সাজারেশন। দেন দে স্ট্রেসড ইন নেভার এন্ডিং লাইন। সে বলছে যে ফুলগুলো ফুটে আছে যেন এই লাইনগুলো কখনো শেষই হবে না। ইজ ইট রিয়ালি পসিবল? নো, বাট দ্য পয়েট ইজ ট্রাইং টু এক্সপ্রেস দ্য হিউজ নাম্বার অফ দ্য ড্যাফোডিল ফ্লাওয়ার্স। তারপর সে বলছে কন্টিনিউয়াসলি অ্যাজ দ্য স্টার্স দ্যাট শাইন অ্যান্ড টুইঙ্কলিং অন দ্য মিল্ক ওয়ে। এখানে মিল্কি ওয়েতে যে পরিমাণ তোমার হচ্ছে তারা থাকে, এখানে তার সাথে সে এই ড্যাফোডিল ফ্লাওয়ারের তুলনা করছে। সো দিস আর দ্য এক্সাম্পল অফ হাইপারবোল। বলো দেখি আমরা হাইপারবোল কি বুঝতে পেরেছি? হ্যালো, জি দাদা, বুঝতে পারছি দাদা, যে অতিরঞ্জিত করে আর কি বইলা ফেলা হ্যাঁ যেটা আর কি। হ্যাঁ, অতিরঞ্জিত করে বলা। ওই যে একটা এক্সাম্পল দিলাম যে তোমার মা তোমাকে ডাকছে 3 বার, এসে এখন বলতেছে এই জিহাদ তোকে 1000 বার ডাকছি, তোর আজকে ভাত চলে গেছে। তো এটা হচ্ছে হাইপারবোল, এটাকে বলা হয় এক্সাজারেশন। ওকে, দেন হোয়াট ইজ দ্য রাইম স্কিম অফ দ্য পোয়েম, হাউ ফার হ্যাজ ইট ম্যাচ দ্য রাইম স্কিম। এখানে রাইম স্কিম হচ্ছে প্রত্যেকটা স্ট্যান্ডার্ডকে ভিন্ন ভিন্ন করে প্রত্যেকটা স্ট্যান্ডার্ড দেখানো হয় নাই। প্রত্যেকটা স্ট্যান্ডার্ড রাইম স্কিম হচ্ছে এ বি এ বি সি সি, এ বি এ বি সি সি। প্রত্যেকটা স্ট্যান্ডাকে ভিন্ন ভিন্নভাবে, মানে প্রথম স্ট্যান্ডা করা হয়ে গেছে, তারপরে আবার আবার তোমার নতুন করে এ থেকে শুরু করা হয়েছে। তাহলে প্রত্যেকটা স্ট্যান্ডার্ড রাইম স্কিম হচ্ছে এ বি এ বি সি সি। অ্যান্ড পরবর্তী প্রশ্ন হচ্ছে হাউ ফার হ্যাজ ইট ম্যাচ দ্য থিম অফ দ্য পোয়েম। এটা কবিতার থিমকে কিভাবে ম্যাচ করেছে। দ্য রেগুলার রাইম স্কিম গিভস দ্য পোয়েম এ স্মুথ মিউজিক্যাল অ্যান্ড হারমোনিয়াস and flowing quality. This is closely connected with the poem's theme of beauty, joy and harmony of nature. The musical movement of the rhyme reflects the gentle movement of the clouds. এই যে মেঘ যে ছড়ে যাচ্ছে, অথবা পাখির যেই ফুলগুলার যে ড্যান্স, এগুলো এই রাইম স্কিম দ্বারা হারমোনি করা হচ্ছে আর কি। The CC rhyme at the end of the each stanza gives a pleasant and complete musical effect. Okay, এরপর আমরা আসি এই কবিতার থিম কি কি। হোয়াট ইজ দ্য থিম অফ দিস পোয়েম? এই কবিতার থিম হচ্ছে দ্য সেন্ট্রাল থিম অফ দিস পোয়েম ইজ বিউটি অ্যান্ড হিলিং পাওয়ার অফ নেচার। আশা করছি এটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো যে প্রকৃতির যে সৌন্দর্য এবং প্রকৃতির যে হিলিং পাওয়ার। ওই যে বলেছিলাম যে তুমি যখন কোনো পেন্সিভ মুডে থাকবা, হ্যাঁ, তখন এই প্রকৃতির এই দৃশ্যগুলো, এই সৌন্দর্যগুলো তোমাকে কি করবে? তোমাকে হিল করবে, তোমাকে কষ্ট থেকে মুক্তি দিবে। দেখো, Wordsworth shows that nature can change a person's mood and bring happiness to the human mind. At the beginning of the poem, the poet is lonely as he wanders through the countryside. However, when he suddenly sees the golden daffodils, his sadness disappears and becomes joyful. তো সে একদম তোমার একাকী ওইখানে হেঁটে বেড়াচ্ছিল কোনো উদ্দেশ্যহীনভাবে, কিন্তু যখন সে ফুলটা দেখলো তার মধ্যে একটা আনন্দের একটা ফিলিংস কাজ করতে শুরু করলো। এরপরে ফিলিং হচ্ছে পাওয়ার অফ মেমোরি। এই যে সে ওখান থেকে চলে এসেছে, সে কিন্তু এটার প্রত্যক্ষ করছে না, কিন্তু তার যে স্মৃতির মধ্যে যে তার ইনওয়ার্ড আইতে যে সেটা আবার এক্সপিরিয়েন্স করবে, এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিম। দেন দ্য পোয়েম অলসো এক্সপ্রেসেস দ্য ইউনিটি বিটুইন হিউম্যান বিংস অ্যান্ড নেচার। এবং মানুষ এবং প্রকৃতির মধ্যে যে একটা ইউনিটি, এটাও কিন্তু এখানে দেখানো হয়েছে। অ্যান্ড লাস্ট অফ অল ইভ্যালুয়েট আরও একটা আছে, ইভ্যালুয়েট দ্য জেনেরিক ফর্ম অফ দ্য পোয়েম। এই কবিতার জেনেরিক ফর্ম কি? I Wandered Lonely as a Cloud is a lyric poem and more specifically a nature lyric. এখানে একটা লিরিক পোয়েম, এটা একটা ছন্দ আছে,
একটা রাইম অ্যান্ড রিদম আমরা পাবো, এবং এটা একটা প্রকৃতির উপর লেখা একটা লিরিক পয়েম। এ লিরিক পয়েম এক্সপ্রেসেস দ্য পার্সোনাল থটস, ফিলিং অ্যান্ড ইমোশনস অফ দ্য পয়েট। ওয়ার্ডসওয়ার্থ প্রেজেন্টস his own personal experience of seeing the daffodil and describe the emotional effect they have on him. Okay, then the poem consists of 4-line stanzas called sestet. Each stanza follows the regular rhyme scheme of A B A B C C. এরপরে as a romantic poem it gives great importance to nature, emotion, imagination, memory and individual experience. ওকে, সো দিস ইজ দ্য জেনেরিক ফর্ম অফ দ্য পোয়েম। তোমাদেরকে বলেছি জেনেরিক ফর্ম যেটা দিয়েছি এটার সাথে আরও কিছু অ্যাড করতে হবে। এখানে তোমরা থিম অ্যাড করবা, এখানে তোমরা টোন অ্যাড করবা, এখানে একটু তোমার হচ্ছে যে ইমেজারিগুলো যেগুলো দেখতে পাচ্ছ ওগুলো একটু অ্যাড করবা, করে সুন্দরভাবে জেনেরিক ফর্মটা রিপ্রেজেন্ট করবা। দেন লাস্ট কোশ্চেন ইজ হাউ ডিড দ্য পোয়েট ডেসক্রাইব নেচার ইন দিস পোয়েম। এখানে তিনি প্রকৃতিকে কিভাবে উপস্থাপন করেছেন, প্রকৃতিকে তিনি কিভাবে ডিসক্রাইব করেছেন। দেখো, Wordsworth describes nature as a beautiful, lively, joyful, and emotionally powerful. Okay, he presents the natural world through beautiful images of cloud, valley, hill, lake, tree, waves, star, and golden daffodils. The daffodils are the central image of the poem. He describes them as fluttering and dancing in the breeze. তিনি কি বলছেন, এই যে মৃদুমন্দ বাতাসে যেন এটা নাচছে। দ্য পোয়েট কম্পেয়ার্স ড্যাফোডিল টু দ্য স্টার্স অফ দ্য মিল্কি ওয়ে, সাজেস্টিং দ্যাট দে আর কাউন্টলেস অ্যান্ড স্প্রেড এন্ডলেসলি অ্যালং দ্য লেক। এবং সে এখানে মিল্কি ওয়ের সাথে তুলনা করছেন যেখানে প্রচুর পরিমাণ তারা আছে। তো এখানে সে বলছে যে এই ফুলগুলো এত পরিমাণে ফুল এখানে আছে যেন এটা তার কাছে মনে হচ্ছে এটা একটা মিল্কি ওয়ে, এটার কখনো কোথাও শেষ হবে না। হি অলসো ডেসক্রাইব দ্য ওয়েভস অ্যাজ ড্যান্সিং, but says that the daffodils are more joyful than the sparkling waves. সে বলছে যে ওই যে পানির যে স্রোতগুলা এটা খুব সুন্দর, এর ড্যান্সগুলোও খুব সুন্দর, কিন্তু এগুলা তোমার ড্যাফোডিলের যে সৌন্দর্য এর সাথে ম্যাচ করতে পারবে না। নেচার ইজ নট প্রেজেন্টেড অ্যাট সামথিং মেয়ারলি বিউটিফুল টু লুক অ্যাট, ইট হ্যাজ ডিপ ইমোশনাল ইনফ্লুয়েন্স। এটা শুধুমাত্র যে একটা সুন্দর জিনিস দেখতে সুন্দর লাগছে এরকম কিন্তু নয়, এটা একটা ডিপ ইমোশনাল ইনফ্লুয়েন্স আছে পয়েন্টের উপর। When he later remembers the daffodils through his inward eye, his heart becomes filled with pleasure. Thus, Wordsworth presents nature as a source of beauty, joy, peace, inspiration, and emotional healing. Okay, so আমাদের যতগুলা কবিতা ছিল মানে এই কয়টা কবিতা পড়লে আই হোপ যে আমাদের আর কোনো কিছু পড়ার কোনো প্রয়োজন পড়বে না অবটেক্সটের জন্য। এবং অনটেক্সট যে কবিতাগুলো আছে সেই কবিতাগুলোর জন্য তোমাদের ওই যে লাইন বাই লাইন এক্সপ্লেনেশনের কিছু কয়েকটা ভিডিও আছে, ওইটা দেখে নিতে পারো। ওইটার মধ্যে দেখবা যে হচ্ছে থিম, টোন সব কিছু দেওয়া আছে, তোমাদের গ্রুপে নোটও দেওয়া আছে, প্রত্যেকটা কবিতার থিম, টোনের নোট দেওয়া আছে, কিন্তু এগুলো সব কিছু পড়ে নিবা। আই হোপ যে তোমাদের পরীক্ষার প্রস্তুতি এর চেয়ে ভালো প্রস্তুতি আর হয় না, বুঝছো, পার্ট সির জন্য এর চেয়ে ভালো প্রস্তুতি আর হয় না। আশা করছি এর মধ্যে তোমরা সব কিছু কমন পাবা। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর অ্যাটেন্ডিং দ্য ক্লাস। সময় একদম নষ্ট করো না, ভিডিওগুলো যেগুলো আছে যারা ক্লাস দেখো নাই তারা দেখে ফেলবা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।